বিশাখা দেবীর বৌমা অঙ্কিতা রান্নাঘরে 4টি ইন্ডাকশনে 4 রকমের সবজি রান্না করছিল এবং গ্যাসে 2 রকমের, মোট 6 রকমের তরকারি রান্না করতে করতে সে বলে, আলুগুলো একেবারে সেদ্ধ হয়ে গেলে আমি ঢেঁড়সগুলো দেব। এ বাবা, আমি তো ডালে গরম মশলা দিয়ে ফেলেছি, কোন দিকে যে যাবো কে জানে। একসঙ্গে এতগুলো খাবার তৈরি করতে করতে আমার মাথা ঘুরে যাচ্ছে, মশলা যেন গন্ডগোল না হয়ে যায়। রান্নাঘরে চারিদিকে জিনিসপত্র ছড়িয়েছিল, এমন মনে হচ্ছিল যেন কোনো অনুষ্ঠান বাড়িতে রয়েছে সে। তবে রাঁধুনি একটাই, অঙ্কিতা। অঙ্কিতাকে সকাল সকাল এত কিছু রান্না করতে হয়, তাও একসঙ্গে। কারণ কি সেটা জানার জন্য আমাদেরকে গল্পটা শুরু থেকে জানতে হবে। 6 মাস আগের কথা, বিয়ে হয়ে অঙ্কিতা সবে নতুন বাড়িতে এসেছে। তাকে দেখে শ্বশুর শাশুড়ি ননদরা খুবই খুশি হয় এবং বড় ননদ সোমা বলে, বৌদি ভেতরে এসো, তোমার নতুন শ্বশুর বাড়িতে তোমাকে স্বাগতম। মা দেখো বৌদিকে আজ কত সুন্দর লাগছে, আমি তো বৌদির সঙ্গে অনেকগুলো ছবি তুলেছি, ছবিগুলো যখন আসবে তখন দেখবে আমাদের দুজনকে সব থেকে বেশি ভালো লাগছে। আমার ওই ছবিগুলোতে না এত লাইক পড়বে যে সবাই অবাক হয়ে যাবে। ওই কম করে 5000 লাইক তো পড়বেই পড়বে। এই তোর খালি ছবি আর ছবি, কোথায় ফেসবুকে দিচ্ছে, কোথায় ইনস্টাগ্রামে দিচ্ছে, আবার কোথায় হোয়াটসঅ্যাপে দিচ্ছে, এসব নিয়ে ব্যস্ত থাকিস তুই। মানুষটা যে ঘরে এসেছে তাকে একটু জল শরবত দিবি তা নয়, খালি ছবি নিয়ে গল্প শুরু হয়ে গেল। তোমার যদি অত দরদ হয় তাহলে তুমি গিয়ে রান্নাঘর থেকে জল শরবত নিয়ে এসো না। আমি তো বৌদির সঙ্গে সবে গল্প করতে শুরু করলাম, সব সময় আমাকে কাজের জন্য অর্ডার করো, তুমি নিজে করতে পারো না নাকি? আরে বাবা, তোরা দুই বোনে না সামান্য সামান্য কথা নিয়ে ঝগড়া শুরু করে দিস। তোদের কাউকে জল আনতে হবে না, আমি নিজে যাচ্ছি। বৌমার জন্য জল আমি আনবো। উড়ে মেয়েরা সব একটু কাজ করতে হলে ওদের গায়ে একেবারে জ্বর চলে আসে। 1 গ্লাস জল নিয়ে 2 ননদের ঝগড়া দেখে অঙ্কিতা মনে মনে ভাবে, বাবা আমার 2 ননদ তো দেখছি 2 রত্ন একেবারে, একটু হেঁটে রান্নাঘরে যেতে এদের কষ্ট হচ্ছে। এরা তো বাড়িতে সবসময় শুয়ে বসেই কাটাই মনে হয়, এবার থেকে আমাকে না এদের সেবা করতে হয়। জল খেয়ে অঙ্কিতা নিজের ঘরে রেস্ট নিতে চলে যায়। পরের দিন সকালবেলা যখন সে তৈরি হয়ে নিচে নেমে আসে তখন তার 2 ননদ এবং শাশুড়ি তাকে বলে, বৌমা তুমি এসে গেছো? নতুন জায়গা, ঠিকঠাক ঘুম হয়েছিল তো? হ্যাঁ মা, আমার সেরকম কোনো সমস্যা হয়নি। আমায় বলে দিন আজকে আমাকে কি কি রান্না করতে হবে। বৌদি, আমরা শুনেছি তুমি নাকি কুকিং ক্লাস থেকে রান্না শিখে এসেছো। মায়ের হাতে সেই সবজি চচ্চড়ি ভাজা এসব খেয়ে খেয়ে না একেবারে একঘেয়েমি লেগে গেছে। তোমার হাতের বিভিন্ন রকমের দেশি বিদেশি খাবার খাবো। ভেবেই জিভে জল চলে আসছে। আরে আরে, তুমি তো এখনো আমার হাতে রান্নাই খাওনি, এখন থেকে এত সুনাম করছো? আগে খেয়ে দেখো, তারপর যা বলার বলবে। আসলে বৌদি, দিদি তোমাকে মাখন মাখাচ্ছে, বুঝতে পারছো না? যাতে করে তুমি ভালো ভালো রান্না করো আর পায়ের উপরে পা তুলে বসে বসে ও খায়। এসব ও চালাকি গো বৌদি। দেখো মা, রূপা আবার কেমন করে কথা বলছে। আরে দয়া কর তোরা দুই বোনে, এবার একটু চুপ কর মা। বৌমা রান্না করতে এসেছে, ওকে আর বিরক্ত করিস না। বৌমা তুমি 4-5 রকমের সবজি, লুচি, রুটি আর একটু মিষ্টি জাতীয় কিছু রান্না করে নাও। আমরা বেশি খাবার দাবার খাই না, আমাদের ওতেই হয়ে যাবে। বৌমা তুমি সোমা আর রূপাকে তোমার সঙ্গে রাখো, ওরা রান্নার কাজে তোমাকে একটু একটু করে সাহায্য করবে। এই তোরা দুজনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝগড়া করিস না। বৌদি কি কি বলছে বৌদির কথা অনুযায়ী কাজগুলো করে দে। বিশাখা দেবী রান্নাঘর থেকে চলে যান এবং 2 মেয়ে মুখ ভার করে সেখানে দাঁড়িয়ে থাকে। অঙ্কিতা তাদেরকে পেঁয়াজ এবং টমেটো কাটতে দেয়। এই রূপা, আমি টমেটো কাটবো, তুই পেঁয়াজটা কাটতো। অমনি নিজে টমেটো কাটবে আর আমাকে দিয়ে পেঁয়াজ কাটাচ্ছ? পেঁয়াজ কাটতে আমার কত কষ্ট হয় তুমি জানো না? আমি পেঁয়াজ ছাড়ালেই আমার চোখ থেকে জল পড়ে, আমি পেঁয়াজ কাটতে পারবো না। আচ্ছা, পেঁয়াজ কাটতে পারবি না আর শুধু বসে বসে খেতে পারবি, তাই তো? শোন, যদি খাওয়ার ইচ্ছে থাকে না তাহলে কাজটা কর। আচ্ছা, তুমি এমন ভাবে বলছো যেন তোমার খাওয়ার কোনো ইচ্ছা নেই। বৌদি রান্না করে দিলে তো এক্ষুনি চেটেপুটে খেয়ে ফেলবে, আর এখন কাজ করার সময় অন্যকে দিয়ে কাজ করে নিলেই তোমার ছুটি, তাই তো? 2 ননদের ঝগড়া শুনে অঙ্কিতা বিরক্ত হয়ে বলে, সোমা, রূপা, তোমাদের দুজনকে কিছুই করতে হবে না গো। তোমরা এত দেরি করে কাজ করলে আমার রান্না করতে সমস্যা হবে, তার থেকে বরং তোমরা ঘরে গিয়ে রেস্ট নাও, আমি সব করে নিচ্ছি। বৌদির কথা শুনে 2 ননদ খুশি হয়ে যায় এবং আনন্দে লাফাতে লাফাতে নিজেদের ঘরে চলে যায়। অঙ্কিতা একা হাতে সমস্ত রান্নাবান্নার কাজ করে। সবকিছু কমপ্লিট হয়ে গেলে সে সবাইকে খেতে দেয়। রান্না মুখে দিয়ে শ্বশুর শাশুড়ি ননদ সবাই প্রশংসায় একেবারে পঞ্চমুখ হয়ে যায়। বৌদি সত্যি বলছি, যদি সম্রাট আকবর হতাম না তাহলে তোমাকে এক্ষুনি হীরের হার উপহার করতাম। তোমার হাতের রান্না একেবারে না মুঘল বাবুর্চিদের মতো হয়েছে।
থাক থাক, অত আর প্রশংসা করতে হবে না। আমি জানি তুমি কেন এসব বলছো। বৌদি, রান্না কিন্তু সত্যি খুব সুন্দর হয়েছে। সব থেকে বেশি এই আতার পায়েসটা। এরকম আতার পায়েস আমি কখনো খাইনি। সবাই রান্নার খুব প্রশংসা করে এবং চেটে পুটে সব খাবার খেয়ে নেয়। প্রথমবার অঙ্কিতার বেশ ভালোই লাগে, কিন্তু প্রত্যেকদিন 3 বেলা এত এত রান্না করতে তার বিরক্ত লেগে যায়। এদিকে সে শ্বশুরবাড়ির লোকজনদের মুখের উপরে কিছুই বলতে পারছিল না। সারাদিন রান্নাঘরে বসে বসে রান্না করতে করতে তার হাতে পায়ে ব্যথা শুরু হয়। বাবা গো, এই 3 বেলা এত এত রান্না করে আমি আর পাচ্ছি না। আমি তো একেবারে পাগল হয়ে যাচ্ছি। সারাদিন এরা খাচ্ছে দাচ্ছে আর প্রশংসা করছে, কেউ যে আমাকে একটু সাহায্য করবে সে বেলায় নেই। একা মানুষের পক্ষে এতজনের এত রকমের রান্না তৈরি করা সম্ভব? কেউ আমাকে বোঝে না। রান্না করার সময় আমার শাশুড়ি একবার রান্নাঘরে এসে দেখেও না যে কি সমস্যা, কি লাগবে না লাগবে। শুধু মুখের কাছে খাবার তুলে দিলে তখন একটু প্রশংসা করে, ব্যাস। দিনের পর দিন এভাবে কাজ করতে করতে অঙ্কিতা যখন একেবারে অস্থির হয়ে উঠেছে, তখন হঠাৎ তার মাথায় এক বুদ্ধি আসে। আচ্ছা, আমাকে তো সারাক্ষণ রান্নাঘরেই থাকতে হয়, আমি নিজের জন্য তো একটুকু সময়ই পাই না। এর থেকে যদি আমি একটানা একেবারে 3 বেলা রান্না করে ফেলি, একটু সময় বেশি লাগবে জানি, কিন্তু একেবারে পুরো কাজটা হয়ে যাবে। 3 বেলা রান্না 1 বেলা করে, বাকি 2 বেলা ওই গরম করে দেব, তাহলেই তো হয়ে যাবে। যেমন ভাবা তেমনি কাজ। অঙ্কিতা অনলাইনে 4টে ইন্ডাকশন ওভেন অর্ডার করে দেয়। তারপর সকাল থেকে উঠে বিভিন্ন রকমের সবজি কেটে রুটি, ভাত ইত্যাদি যাবতীয় খাবার এক বেলাতেই রান্না করে ফেলে। সকাল 5টা থেকে 12টা অবধি রান্নাঘরেই সে থাকতো। তবে খাবার রান্না শেষ হয়ে গেলে বাকি সময়টুকু সে আরাম করার জন্য পেয়ে যেত। আজ কতদিন পর আমি একটু আরাম করতে পারছি, মনটা অনেক হালকা হালকা লাগছে। এরপরে খাবার সময় শুধু খাবারগুলোকে ইন্ডাকশনে একটু গরম করে নেব। তারপর থেকে অঙ্কিতা প্রত্যেক দিন এভাবেই কাজকর্ম করা শুরু করে। সকালে উঠে রান্না করত এবং বাকি 2 বেলা আলাদা আলাদা রান্না করা তরকারি ফ্রিজ থেকে বার করে গরম করে সবাইকে খেতে দিত। এভাবেই দিন কাটতে থাকে এবং একদিন ভুলবশত অঙ্কিতা খাবার ফ্রিজে রাখতে ভুলে যায়। রাতের বেলা বাইরে থাকা খাবারগুলোকে গরম করে সে সবাইকে খেতে দেয়। খাবার থেকে একটু গন্ধ বেরোচ্ছিল। এ কি বৌমা, খাবারটা এরকম গন্ধ গন্ধ লাগছে কেন? খাবার কি বাসি? আমার তো মনে হচ্ছে তুমি না দেখি খাবারটা আমাদের সামনে দিয়ে দিলে। এই খাবার কি খাওয়া যায় নাকি? হ্যাঁ বৌদি, খাবার থেকে তো গন্ধ বেরোচ্ছে। তার মানে তুমি আমাদেরকে আজ সকালের বাসি খাবার দিয়েছো? তুমি কি আজ রান্না করোনি নাকি? বৌদি, এটা তুমি কি করলে? তুমি রান্না করতে পারবে না সেটা বলে দিতেই পারতে। এভাবে বাসি খাবার দেওয়ার কি মানে? এভাবে আমাদেরকে খারাপ খাবার খাইয়ে তুমি আমাদের অসুস্থ করতে চাও নাকি? শাশুড়ি ননদের মুখে এইসব কথা শুনে অঙ্কিতার ধৈর্যের বাঁধ ভেঙে যায় এবং সে চিৎকার করে বলে, আচ্ছা, আমি আপনাদেরকে অসুস্থ করতে চাই? আর আমি যে এতদিন ধরে রান্না করে করে আমি নিজে অসুস্থ হয়ে যাচ্ছি, সেদিকে তো কারণ নজর নেই। টানা 6 মাস ধরে আমি কিভাবে আপনাদেরকে খাওয়াচ্ছি, একটা মুহূর্ত আমি আরাম করতে পারি না। কই, আপনারা তো সে বিষয়ে কোনো খোঁজ নেন না? সেটা তুমি আমাদেরকে বলতেই পারতে, তা বলে ওই ধরনের খাবার খাওয়াবে? আমি কি বলবো মা? আপনি নিজে কখনো রান্নাঘরে একবার উঁকি মেরে দেখেছেন যে আমি কি করছি না করছি? এতগুলো দিন ধরে আপনাদের মুখের সামনে এত রকমের খাবার 3 বেলা দিয়ে এসেছি, আর আপনারা সেই খাবারগুলো খাচ্ছিলেন। তখন তো আপনাদের খুব ভালো লাগছিল। আজ যখন একটা বার খাবারটা খারাপ হয়ে গেছে, তখন সবাই মিলে আমাকে এত কথা শোনাচ্ছেন। এতদিন ধরে আমার সব পরিশ্রম এভাবে মাটি হয়ে গেল বলুন? এখন সবাই মিলে আমাকেই দোষ দিচ্ছে যে আমি নাকি আপনাদের শরীর খারাপ করতে চাইছি। বাহ! এতদিন পর অঙ্কিতার এই প্রতিবাদে বাড়ির সবার চোখ খুলে যায়। বিশাখা দেবী এবং বাকিরা অঙ্কিতার কাছে লজ্জিত হয়ে ক্ষমা চায়। বৌমা, আমি সত্যি তোমার উপরে অনেক অন্যায় করে ফেলেছি, তবে এবার থেকে আর এরকম হবে না। তোরা 2 বোনে ভালো করে শুনে রাখ, আজ থেকে তোরা ঠিকঠাক ভাবে বৌমার সাহায্য করবি। আর যদি তোরা রান্নার কাজে বৌমাকে সাহায্য না করিস, তাহলে আমি তোদের 2জনের বিয়ে দিয়ে দেব। না না মা, বিয়ে দিলে তো সারা জীবন কাজকর্ম করতে হবে। আমরা এখন 2জনে 5 বছর এখানেই থাকবো। আমরা প্রমিস করছি, আমরা এবার থেকে পুরোপুরি ভাবে বৌদি সাহায্য করব, একটুকু বাহানা করব না। এভাবেই 2 ননদ সেদিন থেকেই সমস্ত কাজে অঙ্কিতাকে সাহায্য করতে থাকে। বিশাখা দেবীও বাড়ির অন্যান্য কাজে হাত লাগান, যার ফলে অঙ্কিতার কাজের ভার অনেক কমে যায় এবং সবাই মিলে সুখে শান্তিতে বসবাস করতে থাকে। চারুলতা দেবী তার মেয়ে রুক্মিণীকে নিয়ে উদয়পুর গ্রামে বসবাস করতেন। রুক্মিণীর বাবা 4 বছর বয়সে রুক্মিণীকে ছেড়ে চলে যায়। তখন থেকে মা চারুলতা দেবী একাই রুক্মিণীকে মানুষ করে বড় করে তোলেন। রুক্মিণীকে দেখতে সুন্দর হলেও রং কালো হওয়ায় চারুলতা দেবীর মেয়ের বিয়ে নিয়ে বড় চিন্তা। রুক্মিণীকে যেখান থেকেই দেখতে আসে সেখানেই বিয়ে কেটে যায়।
মা অনেক তো দেখাশোনা করেছো আমার বিয়ের জন্য। আমার বিয়ের জন্য আর একটাও পাত্রের খবর নিয়ে আসবে না। আমি আর বিয়ে করতে চাই না। এভাবে আর কত অপমান সহ্য করবো বলো তো? আমাকে আর ভালো লাগে না বিয়ে করতে। ওভাবে বলতে নেই মা, মেয়ে হয়ে জন্মেছো, বিয়ে তো করতেই হবে। আর যেখানে ভগবান ঠিক করে রেখেছেন সেখানেই হবে। ভগবান যেদিন মুখ তুলে চাইবে সেদিন দেখবি খুব ভালো জায়গায় বিয়ে হবে তোর। মা বলছিলাম কি, আমি বরং বিউটি পার্লারের কোর্স করি, তবুও তো আমার মতো কালো মেয়েরা মেকআপ করে সুন্দরী হয়ে বিয়ে করতে পারবে। আর আমার দ্বারা যদি লোকের উপকার হয় তাতেই আমি খুব খুশি। আমার বিয়ে করার দরকার নেই। আচ্ছা ঠিক আছে, তুই যেটা ভালো বুঝছিস সেটাই কর। তোর যদি বিউটি পার্লারের কাজ শিখতে ভালো লাগে তুই তাই কর। তারপর থেকে রুক্মিণী বিউটি পার্লারের কোর্স করে এবং বাড়ির সামনে একটি বিউটি পার্লার খোলে। সেখানে রুক্মিণী বিউটি পার্লারের নাম দেখে অনেকেই আসতে থাকে। দিদি, তুমি এই পার্লারটা নতুন খুলেছো? আগে তো কই দেখিনি। রাস্তায় যেতে যেতে চোখে পড়লো তাই এলাম। হ্যাঁ, এটা কদিন আগেই খুলেছি। আর আমার নামেই পার্লার। আমি রুক্মিণী। রুক্মিণীর পার্লারে তোমাকে স্বাগতম। তোমার পার্লারে কি প্যাকেজ চলছে? নতুন পার্লার, নিশ্চয়ই কোনো প্যাকেজ অফার যাচ্ছে। অবশ্যই প্যাকেজ অফার আছে। হেয়ার স্পা, হেয়ার স্ট্রেট, ফেসিয়াল, পেডিকিউর, ম্যানিকিউর, ব্রাইডাল মেকআপ এই সব কিছুর উপরে অফার আছে, মাত্র ১৫০০ টাকা। তাহলে আমার হেয়ার স্পাটা করে ফেসিয়ালটা করে দিন তো। ঠিক আছে, বসো। আগে তোমার জন্য এক গ্লাস কোল্ড ড্রিঙ্কস আনি, তারপর বাকি কাজ করব। রুক্মিণীর ব্যবহার এবং সুন্দর কাজের জন্য রিঙ্কি খুবই মুগ্ধ হয়। এরপর রিঙ্কি বলে, থ্যাংক ইউ রুক্মিণী দি, তোমার কাজ আমার খুব সুন্দর লেগেছে। এত সুন্দর ফেসিয়াল করেছো, এখনই আমার স্কিন স্মুথ লাগছে। আর হেয়ার স্পার তো তুলনাই নেই। এবার থেকে রেগুলার আমি তোমার পার্লারে আসবো। শুনেছি আপনার পার্লারের কাজ নাকি খুব ভালো। আপনার পার্লারের নাম শুনেই আমি এখানে এলাম। আপনার মতো একটা ভালো বিউটিশিয়ানই আমার দরকার ছিল। আসলে না, আমার স্কিনে প্রবলেম আছে। আমি রেগুলার স্কিন ট্রিটমেন্ট করাতে চাই। আপনার হাতের কাজও খুব ভালো লেগেছে আর কাছাকাছি আছে। আমার খুব সুবিধাই হয়েছে। থ্যাংক ইউ ম্যাম, আমার পার্লারে আসার জন্য এবং আমার কাজের নাম করার জন্য। আমি যত্ন সহকারে কাস্টমারের কাজ করি আর তাদের সঙ্গে আমার সম্পর্কটাও ভালো। আর এটাই তো আমার পেশা, আমাকে তো ভালো ব্যবহার করতেই হবে, তাই না? দিনের পর দিন রুক্মিণীর পার্লার আরো বড় হয়ে ওঠে এবং রুক্মিণীর কাস্টমারও অধিক পরিমাণে বেড়ে যায়। দেখতে দেখতে রুক্মিণী একজন বড় বিউটিশিয়ান হয়ে যায়। বিভিন্ন জায়গায় রুক্মিণী তার বিউটিশিয়ানের কাজের জন্য অ্যাওয়ার্ড পেতে থাকে। এমনই এক অ্যাওয়ার্ড ফাংশনে দেখা হয় ভদ্রমহিলা সুজাতা দেবীর সঙ্গে। তখন তিনি বলেন, তোমাকে একটা কথা বলবো। আমি তুমি বললাম তোমাকে, কিছু মনে করো না জানো। আসলে তুমি আমার মেয়ের মতো, তাই আমি তুমি বলেই ডাকলাম। তোমার নাম রুক্মিণী, তাই তো? তোমারও অনেক নাম শুনেছি। তোমার কাজের গুণে আমিও মুগ্ধ হয়ে গিয়েছি। আমি তোমাকে আমার বাড়ির বৌমা করতে চাই। আমার একমাত্র ছেলে অরবিন্দ, তার সঙ্গে তোমার বিয়ে দিতে চাই আমি। আমার বিয়ে করার কোনো ইচ্ছা নেই, কারণ একটা সময় আমার মা আমার বিয়ের জন্য অনেক পাত্র দেখেছেন আর কেউই আমাকে আমার কালো রঙের জন্য পছন্দ করেনি। তাই আমার বিয়ের প্রতি ঘৃণা এসে গিয়েছে আর আমি বিয়ে করতেও চাই না। এখন আমি আমার বিউটিশিয়ান নিয়ে খুব ভালোই আছি। সারা দিন রাত আমার পার্লারেই সময় কেটে যাচ্ছে। আমি বিয়ে করব না। বিয়ের পর তোমার পার্লারের কাজ বন্ধ হবে না, তুমি তোমার প্রফেশনাল নিয়েই থাকবে। আর আমিও এটাই চাই, সব মেয়েরা তার জীবনে একটা প্রফেশনাল কাজ নিয়ে থাকুক। আমার ছেলেও খুব অ্যাডাল্ট। অরবিন্দ সফটওয়্যার ইঞ্জিনিয়ার হলেও ও খুব সাদামাটা। তার মধ্যে কালো ফর্সা, ধনী গরিব কোনো ভেদাভেদ নেই ওর মধ্যে। তুমি আমার ছেলেকে দেখবে, তাহলে বুঝতে পারবে। ঠিক আছে, এসব বিষয়ে তোমার মায়ের সঙ্গে আমি কথা বলবো। আজ আমি আসছি, কেমন? এই বলে সুজাতা দেবী সেখান থেকে চলে যায় এবং পরের দিন বিকালে রুক্মিণীর মায়ের সঙ্গে দেখা করার জন্য হাজির হন। সঙ্গে ছেলে অরবিন্দকেও নিয়ে আসেন। নমস্কার দিদি, আমি আপনার মেয়ের সঙ্গে আমার ছেলের বিয়ের প্রস্তাব নিয়ে এসেছি। এই আমার ছেলে অরবিন্দ, সফটওয়্যার ইঞ্জিনিয়ার, আমার একমাত্র ছেলে আর আপনারও একমাত্র মেয়ে। তাই এই বিয়েতে যদি আপনি মত দেন তাহলে আমাদের খুবই ভালো হয়। আপনার মেয়েকে কালকে দেখে আমার খুব ভালো লেগেছে। খুব মিষ্টি আপনার মেয়ে, সঙ্গে একজন ভালো বিউটিশিয়ানও। দিদি, আপনি আমার বড্ড উপকার করলেন। আমি আমার মেয়েকে নিয়ে খুব চিন্তায় ছিলাম। অনেক দেখাশোনা করেছি, কিন্তু কোথাও বিয়ে ঠিক করতে পারিনি। আমার মেয়ের রং কালো বলে কেউই ওকে পছন্দ করেনি। আর আজ আপনার প্রস্তাবে আমি খুবই খুশি হয়েছি এবং নিশ্চিন্তও হলাম। কই, আপনার মেয়েকে একবার ডাকুন। সামনাসামনি আমার ছেলের সঙ্গে পরিচয় হয়ে যাক, তাতে দুজনেরই ভালো হবে। কথা বলতে বলতে রুক্মিণী এসে হাজির হয়। আপনি আমার বাড়িতে চলে এসেছেন? আপনাকে তো আমি কালই বললাম যে আমি বিয়ে করব না। আমি আমার কাজ নিয়ে খুব হ্যাপি আছি।
মা রুক্মিণী, এভাবে বলতে নেই। উনি বাড়ি বয়ে এসেছেন, ওনার ছেলেকেও নিয়ে এসেছেন। তোমরা সামনাসামনি কথা বলে দেখো দুজনে, তোমাদের ভালো লাগলে তারপর নয় ডিসাইড করব। ঠিক আছে মা, তুমি যখন বলছো এত করে, তাই আমি তোমার কথা রাখলাম। না হলে আমার বিয়ে করার একদমই কোনো ইচ্ছা নেই। সেই সেজেগুজে সামনে বসো, আর পছন্দ না হলে অপমানিত হও। এই যে মা, এটা আমার ছেলে অরিন্দম। তোমাকে বলেছিলাম না আমার ছেলে খুব সাদামাটা। হ্যালো রিঙ্কিনি, তুমি তো ভারী মিষ্টি দেখতে। আর দেখো, তুমি নিজেকে খারাপ মনে করো, আর তোমাকে যারা রিজেক্ট করেছে নিশ্চয়ই তারা খারাপ। সেই জন্যই তো ভালো মানুষ করা চিনতে পারে না। আমাকে তোমার খুব ভালো লেগেছে, আমি তোমাকে বিয়ে করতে চাই। রুক্মিণী অরিন্দমের কথা শুনে অবাক হয়ে যায় এবং তার দিকে তাকিয়ে থাকে, আর মনে মনে বলে, সত্যি ইনি পুরো সম্পূর্ণ আলাদা ধরনের মানুষ। আজ পর্যন্ত কেউ আমাকে দেখে ভালো বলেনি, আর এ কিনা আমাকে দেখে ভালো বলছে। নিশ্চয়ই খুব ভালো মনের মানুষ। আমি বললাম না আমার ছেলে আলাদা ধরনের মানুষ। আমার ছেলেকে তোমার পছন্দ হয়েছে কি? রুক্মিণী, বল মা, পছন্দ হয়েছে কি? চুপ করে থাকিস না, কিছু তো বল। তুই হ্যাঁ বললে তবেই আমরা এগোবো। তোর কি মত বল মা। মা, আমার ভালো লেগেছে। আমার যোগ্য স্বামী হিসাবে আমি অরিন্দমকেই দেখতে চাই। তোমরা বিয়ের জন্য আয়োজন করতে আরম্ভ করে দাও। রুক্মিণীর কথা শুনে চারুলতা দেবী আনন্দে মেতে ওঠেন এবং সুজাতা দেবীও খুব খুশি হয়ে যান। এরপর সুজাতা দেবী বলেন, মা, তোমরা খুব সুখী হও। তোমাদের আমি আশীর্বাদ করছি। তোমরা সারা জীবন সুখে শান্তিতে থাকো। আমরা মায়েরা নিজেদের ছেলে মেয়েদের সুখ ছাড়া আর কি বা কামনা করতে পারি? তোমার মতো মেয়েকে আমার বাড়ির বৌমা করলে আমিও খুব ধন্য হব। কিছুদিন পরে অরিন্দম এবং রুক্মিণীর বিয়ে হয়ে যায়। রুক্মিণী তার মাকে ছেড়ে শ্বশুরবাড়ি চলে যায়। চারুলতা দেবী খুবই একা হয়ে পড়ে। এদিকে রুক্মিণী শ্বশুরবাড়িতে খুব আনন্দে শাশুড়ি আর স্বামীকে নিয়ে দিন কাটাতে থাকে। কিছুদিন পর সুজাতা দেবী বলেন, বেশ কিছুদিন হয়ে গেল তোমাদের বিয়ে হয়েছে। তোমরা দুজনে এবার একটু বাইরে থেকে বেরিয়ে এসো, তারপর যে যার কাজে আবার লিপ্ত হয়ে যাবে। এখন প্রথম প্রথম বিয়ে হয়েছে, একটু ঘুরে বেড়ালে মনটা ভালো লাগবে। ঠিক আছে, আমার পাহাড় খুব ভালো লাগে। আমি দার্জিলিং এ যেতে চাই। ওখানের আবহাওয়া আমার দারুণ লাগে। আই লাভ দার্জিলিং। হ্যাঁ রিঙ্কিনি, আমিও তাই ভাবছিলাম। চলো কালকেই আমরা বেরিয়ে পড়ি, দুদিন কোথাও থেকে ঘুরে আসি, তারপর না হয় অফিস জয়েন করব। এই বলে তারা দার্জিলিং এ বেশ কিছুদিন কাটিয়ে আবার বাড়ি ফিরে আসে এবং যে যার কাজেই লিপ্ত হয়ে যায়। অরিন্দম অফিস চলে যায় এবং রুক্মিণী তার নতুন পার্লার নিয়ে ব্যস্ত থাকে। শাশুড়ি সুজাতা দেবী কাজের লোকেদের নিয়ে সারাদিন সংসারের কাজ নিয়ে ব্যস্ত থাকে। হঠাৎই একদিন চারুলতা দেবী তার মেয়ের কাছে আসে। আসলে দিদি, মনটা না খুব ছটফট করছিল, তাই চলে এলাম। আসলে চিরকাল দুজনে একসঙ্গে কাটিয়েছি তো, তাই এখন খুব একা একা লাগে, আর খুব কষ্টও হয়। কেন একা কেন? আপনিও আমাদের সঙ্গে থাকবেন। আমরা সবাই একসঙ্গে মিলেমিশে এক জায়গাতেই থাকবো। এখন থেকে এটা আপনারও বাড়ি। সন্ধ্যা হলে রুক্মিণী বাড়ি ফিরে এসে দেখে, আরে মা, তুমি কখন আসলে? খুব ভালো হয়েছে তুমি এসেছো। তোমার জন্য না আমার মনটা খুব খারাপ লাগছিল, কিন্তু কি করব বলো, এখানে এসে নতুন পার্লার খুলেছি, ছেড়ে যেতেও পারছি না। তাই তো মনটা খুব ছটফট করছিল তোমার জন্য। তোমাকে দেখে আমার খুব ভালো লাগছে মা। শোনো বৌমা, তোমার মা এখন থেকে আমাদের সঙ্গেই থাকবে। তোমার মাকে তুমি রোজ দেখতে পাবে, আর তোমারও কষ্ট হবে না, তোমার মায়েরও কষ্ট হবে না। আমি খুব খুব খুশি। আমরা সবাই একসঙ্গে এক জায়গায় মিলেমিশে থাকতে পারবো। আমি স্বপ্নেও ভাবিনি যে আমি এরকম একটা সংসার শাশুড়ি স্বামীকে পাবো, যারা আমার জন্য এত ভাবে। ভগবান আমাদের সকলকে যেন এভাবেই মিলেমিশে রাখতে পারে। তারপর থেকে তারা সবাই মিলেমিশে এক জায়গাতে সুখে শান্তিতে জীবনযাপন করতে থাকে এবং রুক্মিণীও তার পার্লারের কাজ নিয়ে অনেক অনেক খ্যাতি উপার্জন করতে থাকে। যে মানুষকে সবাই অশ্রদ্ধা করে দূরে ঠেলে সরিয়ে দিয়েছিল, আজ তার জন্য এরকম একটা সুখের জীবন অপেক্ষা করছিল, সেটা সে স্বপ্নেও কল্পনা করতে পারেনি।